ছাত্রীরা, গতদিন আমরা তাপ শেষ করেছিলাম। আজকে আমরা যে অধ্যায়টা পড়ব সেটা হচ্ছে শব্দ। দেখো, প্রথমেই বলি যেটা, যে শব্দ হচ্ছে কি এক প্রকার শক্তি, মানে শক্তির একটা রূপ, যা কি আমাদের কানে শোনার অনুভূতি সৃষ্টি করে। মানে শব্দ আমরা একটাভাবেই অনুভব করতে পারবো, সেটা হচ্ছে কান দিয়ে শুনে। এছাড়া কিন্তু শব্দকে অনুভব করা যায় না। এছাড়াও বিভিন্ন শক্তি থেকে আমরা শব্দ শক্তি পাই। যেমন দেখো, যদি তুমি হাতে হাতে তালি দাও, তাহলে কি হবে? দুটো হাত দিয়ে দুটো হাতে তুমি যখন আঘাত করছো বা করে যখন তালি দিচ্ছ, তখন দেখবে একটা শব্দ উৎপন্ন হচ্ছে। মানে কি, হাতে হাত দিয়ে তালি দেওয়াটা কি এক ধরনের যান্ত্রিক শক্তি? এই যান্ত্রিক শক্তির সেখান থেকে কি হলো? শব্দ উৎপন্ন হলো। মানে দেখো, যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হলো। তেমনি শব্দ শক্তিও কি হয়? অন্যান্য শক্তিতে রূপান্তরিত হয়। ঠিক আছে, বোঝা গেল? তাহলে আমরা জানলাম কি, যে শব্দ এক প্রকার শক্তির রূপ, যেটা আমাদের কানে অনুভূতি, মানে শোনার অনুভূতি সৃষ্টি করে। এছাড়া শব্দ অন্যান্য শক্তিতে রূপান্তরিত হয়, আবার যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতেও রূপান্তরিত হয়। ঠিক আছে, এবার দেখো শব্দের উৎস, মানে শব্দ কিভাবে সৃষ্টি হচ্ছে বা শব্দ কি করে তৈরি হচ্ছে, সেটা হচ্ছে, দেখো, শব্দের উৎস হচ্ছে কম্পন। কম্পনটা কি আগে যদি বোঝাই, কম্পন কাকে বলে? কোনো বস্তুর খুব দ্রুত আগে বা পিছনের গতিকে কম্পন বলে। মানে একটা কোনো বস্তু আছে, সেটাকে যখন আমরা আঘাত করছি কিছু দ্বারা বা কোনোভাবে, বস্তুটা যদি তার যে পজিশনে রয়েছে সেখান থেকে আগে পিছে দুলতে থাকে, তাহলে আমরা বলতে পারি কি, সেই বস্তুর গতিকে কম্পন বলতে পারি। ঠিক আছে, মানে প্রথমে পিছনে গেল, তারপর আবার এগিয়ে এলো, আবার সেই পিছনে গেল, মানে আগে পিছে একই রকমভাবে যে গতিটা তৈরি হচ্ছে, এই ধরনের গতিকে বলা হয় কি? কম্পন। ঠিক আছে, তা শব্দের উৎসই হচ্ছে কি? কম্পন। ঠিক আছে, কোনো বস্তুতে যদি কম্পন না হয় তাহলে শব্দ শোনা যাবে না। ঠিক আছে, এবার একটা পরীক্ষার মাধ্যমে যদি আমরা এটাকে বলি, ধরো আমরা একটা সুরশালাকা নিয়ে এবার সেটাকে একটা রবার প্যাড লাগানো হাতুড়ির সাহায্যে তার একটা বাহুকে আঘাত করা হলো। ঠিক আছে, যেই একটা বাহুকে আঘাত করা হলো, তখন আমরা সেই সুরশালাকাটাকে নিয়ে যদি কানের কাছে আনি, দেখবো আমরা খুব একটা হালকা শব্দ শুনতে পাচ্ছি। এবার যদি আমরা সুরশালাকার একটা বাহু আঙ্গুল দিয়ে ধরি, কি দেখব? যে বাহুটা কাঁপছে। তার মানে কি, ওই যে হাতুড়ি দিয়ে আঘাত করা হলো, হাতুড়ি দিয়ে আঘাত করার ফলে কি হলো? দেখলাম কি, যে একটা কম্পন সৃষ্টি হচ্ছে। সেই কম্পনের ফলে যখন আমরা জিনিসটাকে কানে নিয়ে আসছি, যার ফলে আমরা বলছি কি, একটা হালকা শব্দ শুনতে পাওয়া যাচ্ছে। তার মানে হলো কি, যে শব্দের উৎস হচ্ছে কম্পন। আঘাত করার ফলে বস্তুটাতে কম্পন সৃষ্টি হলো। কম্পনটা কি? কম্পন মানে কাকে বলে বললাম? যে বস্তুর ওই আগে পিছে, মানে কোনো বস্তুর দ্রুত আগে পিছে হওয়ার মানে আগে পিছের যে গতি, সেটাকে কম্পন বলে। আঘাত করার ফলে বস্তুটাতে কম্পন তৈরি হলো। সেই কম্পনের ফলে আমরা যখন সেটাকে কানে শুনলাম, তাহলে দেখলাম কি, যে একটা শব্দ শুনতে পাচ্ছি। তাহলে এটা আমরা বুঝতে পারলাম। এবার দেখো, যদি ওই যে বাহুটা কম্পন হচ্ছে, যদি তার গায়ে আমরা একটা প্লাস্টিকের বল লাগাই, দেখব কি, যে বলটা একটু ছিটকে এগিয়ে গেল। ঠিক আছে, মানে কম্পনশীল সুরশালাকার স্পর্শে বলটা কি হলো? ছিটকে গেল। বলটা ছিটকে গেল, এর থেকে প্রমাণ হলো যে নিশ্চয়ই তাহলে সুরশালাকাটা যেটা ছিল সেটা কাঁপছিল। তার ফলেই যখন বলটা তার গায়ে এসে লাগলো, বলটা কি হলো? কিছুটা এগিয়ে গেল। বোঝা গেল? তাহলে দেখো, প্রথমে আমি যখন হাতুড়ি দিয়ে মারলাম, তখন যান্ত্রিক শক্তি থেকে শব্দ শক্তি উৎপন্ন হলো। এখন দেখো, এই যে শব্দ যে শক্তিটা রয়েছে, সেটা কি করলো? আবার বলটাকে সরিয়ে দিল, মানে সেটা আবার যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হলো। বোঝা গেল কথাটা? যদি না বুঝতে পারো আবার বলছি, দেখো, একটা সুরশালাকা নেওয়া হলো, তাকে আমরা একটা হাতুড়ি দিয়ে আঘাত করলাম, তখন আমরা যখন তার একটা বাহুকে ধরলাম, দেখলাম হালকা সেটাতে একটা কম্পন অনুভূত হলো এবং কানের কাছে নিয়ে এলাম, শব্দ পেলাম। এবার একটা বলকে যদি ঝুলিয়ে ওই কম্পনশীল সুরশালাকার পাশে রাখলাম, দেখলাম বলটা ছিটকে গেল। মানে এক্ষেত্রে আবার কী হলো? শব্দ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হলো। বোঝা গেল? তাহলে শব্দের উৎস হচ্ছে কি? কম্পন। এখান থেকে আমরা বুঝতে পারলাম। এবার দেখো, আমরা যে শব্দ শুনতে পাই, ঠিক আছে, মানুষের স্বরতন্ত্রীতে শব্দ উৎপন্নের কৌশলটা কি? মানুষের স্বরতন্ত্রীতে দুটি খুব পাতলা পর্দার মতো অংশ থাকে, যাকে বলা হচ্ছে ভোকাল কর্ড।
আমরা যখন কথা বলি তখন কি হয়, বাতাসের দ্বারা ভোকাল কর্ডের কম্পন হয়, ফলে কি হয়, শব্দ উৎপন্ন হয়। বোঝা গেল? সেই একই কথা, কম্পন হয় ভোকাল কর্ডের, তবে গিয়েই কিন্তু শব্দ উৎপন্ন হয়। এইভাবেই মানুষের স্বরতন্ত্রীতে শব্দ উৎপন্ন হয়। এবার আমরা যেটা পড়ব সেটা হচ্ছে শব্দের বিস্তার কৌশল। দেখো, শব্দ যখন তৈরি হয় কোনো কম্পনশীল বস্তু থেকেই শব্দটা তৈরি হয়। শব্দ কম্পনশীল বস্তু থেকে উৎপন্ন হয়ে অনুদৈর্ঘ্য তরঙ্গের আকারে কোনো স্থিতিস্থাপক মাধ্যমের মধ্য দিয়ে কী হয়, সঞ্চালিত হয়। এবার অনুদৈর্ঘ্য তরঙ্গটা কী সেটা আমরা পরে পড়ব, মানে পিছনের দিকে এটা আছে। এখন আমরা যেটা জানবো যে কীভাবে স্থিতিস্থাপক মাধ্যমের মধ্য দিয়ে সেটা সঞ্চালিত হয়। এটা কি হয়, দুভাবে সঞ্চালিত হয়। একটা হচ্ছে কি, মানে কোনো সুরশালাকা থেকে, ধরো আমি একটা সুরশালাকা নিয়েছি, তাকে হিট করেছি, যার ফলে যে শব্দটা উৎপন্ন হলো, সেই উৎপন্ন শব্দটা দুটো পদ্ধতিতে বায়ু মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে বিস্তার লাভ করে। সেই পদ্ধতি দুটো কি, একটা হচ্ছে ঘনীভবন আর একটা হচ্ছে তনুভবন দ্বারা। বোঝা গেল? একটা ঘনীভবন আর একটা তনুভবন দ্বারা বায়ু মাধ্যমের এক স্থান থেকে অন্য স্থানে বিস্তার লাভ করে শব্দ। বোঝা গেল? এবার আমাদেরকে জানতে হবে যে তাহলে ঘনীভবন আর তনুভবনটা কি, মানে কি বলতে চাইছে। দেখো, এর জন্য একটা ছবি তোমাদেরকে ভালো করে দেখতে হবে। ধরো এই যে সুরশালাকাটা রয়েছে, সেই সুরশালাকার এ বাহুর সামনে কতগুলো স্থির বায়ুস্তর রয়েছে। মানে আমি এখনও কোনো আঘাত করিনি, কোনো কম্পন উৎপন্ন হয়নি। যেহেতু কোনো কম্পন উৎপন্ন হয়নি, তাহলে শব্দ সৃষ্টি হয়নি। কম্পন হলে তারপর সেটা শব্দ হবে এবং সেটা তখন বায়ু মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে যাবে। বোঝা গেল? মানে তাহলে দেখো, আমি একটা সুরশালাকা নিয়েছি, এবার তার এ বাহুর সামনে কতগুলো স্থির বায়ুস্তর রয়েছে। এবার এই বায়ুস্তরগুলো ওই বাহুটার সঙ্গে কিভাবে রয়েছে, সমান্তরালভাবে রয়েছে। তোমরা ছবিটা দেখলে পরিষ্কার বুঝতে পারছো, সমান্তরালভাবে অবস্থিত। এবার এই এ বাহুটাকে ধরো আমরা একটা রবার প্যাড দিয়ে আস্তে করে আঘাত করছি, ঠিক আছে? যেই আমরা আঘাত করলাম, দেখো এবার দ্বিতীয় পিকচারটা, আঘাত করার সঙ্গে সঙ্গে কি হলো, ওর মধ্যে একটা কম্পন সৃষ্টি হলো। মানে তখন কি হলো, আঘাত করার সাথে সাথে বাহুটা ডানে ও বামে পর্যায়বৃত্ত গতিতে কম্পিত হতে থাকছে। এবার দেখো, যখন সুরশালাকার এ বাহুটা এক্স অবস্থান থেকে ওয়াই এর দিকে আসছে, ছবিটা ভালো করে দেখো, এক্স থেকে ওয়াই এর দিকে আসছে, তখন কি করছে, এক্স থেকে ওয়াই এর দিকে যাচ্ছে, মানে কি সামনে রয়েছে বায়ুস্তর, তখন বায়ুস্তরটাকে ওপরে একটা চাপ দিচ্ছে। এর ফলে কি হচ্ছে, এ বাহুর সামনের বায়ুস্তরগুলো সংনমিত হচ্ছে। বায়ুস্তরের এই সংনমনকে বলা হয় কি, ঘনীভবন। বোঝা গেল? যখন আমি একটা সুরশালাকার বাহুতে আমি আঘাত করছি, তখন ওটা বামে ডানে কি হচ্ছে, কম্পিত হচ্ছে। এই কম্পনের সময় যখন এক্স থেকে ওয়াই এর দিকে যাচ্ছে, তখন কি হচ্ছে, সামনের বায়ুস্তরের ওপর চাপ দিচ্ছে, কারণ ওই দিকে ঘেঁষছে। তখন কি হলো, এ বায়ুর সামনের বায়ুস্তরগুলো সংনমিত হচ্ছে। এর ফলে কি হচ্ছে, এই সংনমনকে আমরা কি বলছি, ঘনীভবন। এবার তনুভবনটা নিজেরাই বলতে পারবে, ওটা তো দুদিকেই দুলছে, এক্স থেকে ওয়াই এর দিকেও যাচ্ছে, ওয়াই থেকে এক্সের দিকেও আসছে। যেমন আমি যখন বাড়ি মেরেছি, একটা কম্পন হচ্ছে, আগে পিছে হতে থাকছে ক্রমশ, মানে একবার এক্স থেকে ওয়াই, ওয়াই থেকে এক্স, আগে পিছে হতে থাকবে এটা। এবার যখন ওয়াই থেকে এক্সের দিকে আসছে, তখন কি হচ্ছে, তখন ওর পিছনের দিকে আংশিক শূন্যতা সৃষ্টি হচ্ছে। মানে আমি ওই দিকে হেলে গেলাম, যখন চাপ পড়লো, আবার ওই দিক থেকে যখন সরে এলাম, তখন একটা আংশিক শূন্যতার সৃষ্টি হলো। ফলে কি হলো, বায়ু স্থিতিস্থাপক বলে বায়ুর সংলগ্ন বায়ুস্তরে ওই মানে শূন্যস্থান বায়ুস্তর, ওই আংশিক বায়ু স্থিতিস্থাপক বলে বাহুটির সংলগ্ন বায়ুস্তর ওই শূন্যস্থান অধিকার করতে কী হবে, ছুটে আসবে। ফলে পরের স্তরের চাপ কমে যাওয়ায় ওই স্তরটি এর পিছনে অগ্রসর হবে। ফলে বায়ুস্তরগুলো কী হবে, প্রসারিত হবে, এবং এই প্রসারিত বায়ুস্তরকে বলবে তনুভবন। বোঝা গেল? তনুভবনের ক্ষেত্রে কি হচ্ছে, যখনই বাহুটি ওয়াই অবস্থান থেকে এক্স অবস্থানের দিকে আসছে, তখন কী হচ্ছে, ওর পিছনের দিকে আংশিক শূন্যতার সৃষ্টি হচ্ছে। ফলে বায়ু স্থিতিস্থাপক বলে বায়ুটির সংলগ্ন যে বায়ুস্তর আছে, ওই শূন্যস্থান অধিকার করতে কী হচ্ছে, ছুটে আসছে, এবং পরের স্তরের চাপ কমে যাওয়ায় ওই স্তরটি এর পিছনে অগ্রসর হচ্ছে। ফলে বায়ুস্তরগুলো কী হচ্ছে, প্রসারিত হচ্ছে। এই প্রসারিত বায়ুস্তরকে বলা হচ্ছে কি, তনুভবন। বোঝা গেল? আর এইভাবেই সুরশালাকার থেকে উৎপন্ন শব্দ ঘনীভবন বা তনুভবন দ্বারা এক মাধ্যম থেকে কি হচ্ছে, অন্য মাধ্যমে বিস্তার লাভ করছে।
ঠিক আছে, তাহলে এতক্ষণ অবধি আমরা পড়লাম শব্দ এক প্রকার শক্তি যা আমাদের কানে শোনার অনুভূতি সৃষ্টি করে, আর শব্দের উৎস হচ্ছে কম্পন, কম্পনের ফলে কি হচ্ছে আমরা শব্দ সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, আর যখন আমরা কাউকে কিছু দিয়ে হিট করছি, যেমন এটা একটা হাতুড়ির প্যাড দিয়ে একটা হাতুড়ি দিয়ে যখন হিট করেছিলাম তখন কি হচ্ছিল, তাতে যান্ত্রিক শক্তি ছিল এবং তার ফলে সেখানে কম্পন উৎপন্ন হলো এবং কম্পনের ফলে কী হলো, শব্দ উৎপন্ন হলো। শব্দের বিস্তার কৌশলটা এবার আমরা জানলাম, সেটা হচ্ছে কি ঘনীভবন আর তনুভবন, এই দুটো পদ্ধতিতে বায়ু মাধ্যমে শব্দের বিস্তার হয়। এবার দেখো কম্পন সম্পর্কিত কয়েকটি রাশি আমাদেরকে পড়তে হবে। ঠিক আছে, কম্পন সম্পর্কিত কয়েকটি রাশি হচ্ছে, দেখো পূর্ণ কম্পন কাকে বলে জানতে হবে, বিস্তার কাকে বলে, পর্যায়কাল, কম্পাঙ্ক। ঠিক আছে, এই চারটে রাশি জানতে হবে। দেখো প্রথম আমরা যেটা পড়বো সেটা হচ্ছে পূর্ণ কম্পন। তার জন্য এই ছবিটা একবার ভালো করে দেখো। পূর্ণ কম্পন দেখো, এই যে ছবিটা রয়েছে এখানে একটা সুরশলাকার কম্পনশীল বাহু, কম্পনশীল বাহুটা হচ্ছে বিও। ঠিক আছে, আর সেটা একবার কি হচ্ছে দুলে দেখো ওএ হচ্ছে, আবার একবার ওসি হচ্ছে। কথাটা বুঝতে পারলে? এবার দেখো পূর্ণকম্পন কাকে বলে, কোনো কম্পনশীল বস্তুর কোনো কণা ওর গতিপথের যে কোনো বিন্দু থেকে যাত্রা শুরু করে সেই বিন্দুতে একই অভিমুখে ফিরে এলে তাকে একটি পূর্ণকম্পন বলে। মানে দেখো এই যে ছবিটা আছে এটাতে এর কম্পনশীল বাহু হচ্ছে বিও। এবার এ বিন্দু থেকে যাত্রা শুরু করে সি বিন্দুতে গিয়ে পুনরায় যখন আবার এ বিন্দুতে আসছে তখন তাহলে কি হচ্ছে, ওর একটা পূর্ণকম্পন হচ্ছে। বোঝা গেল? মানে একটা কম্পনশীল বাহু ধরে নিলাম বিও। ঠিক আছে, আমি যখন কোনো রকম আঘাত করছি না তখন যে বাহুটা থাকছে সেটা কি, বিও। এবার আমি আঘাত করলাম, ওটা দুলতে শুরু করছে, একবার এ অবধি আসছে, আবার সিতে যাচ্ছে, আবার এতে আসছে, আবার সিতে আসছে, এরকম আগে পিছে আগে পরে এরকম কম্পন হতে থাকছে। ঠিক আছে, এবার পূর্ণ কম্পনটা কি আমি কতক্ষণে বলবো, যখন এ বিন্দু থেকে যাত্রা শুরু করে সি বিন্দুতে গিয়ে আবার পুনরায় এ বিন্দুতে ফিরে আসছে তখন বলছি কি ওর একটা পূর্ণ কম্পন হচ্ছে। মানে কি, কম্পনশীল বস্তুর কোনো কণা ওর গতিপথের যে কোনো বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার সেই বিন্দু, আমি এ বিন্দু ধরেছি বলে এ বিন্দু বললাম, যে কোনো বিন্দু থেকে যাত্রা শুরু করে পুনরায় সেই বিন্দুতে একই অভিমুখে ফিরে এলে তাকে একটি পূর্ণকম্পন বলা হয়। ঠিক আছে, এবার আমরা বলেছিলাম কি পড়ব, বিস্তার। দেখো বিস্তার কাকে বলে, কম্পনশীল বস্তুর কোনো কণার সাম্যাবস্থান থেকে সর্বোচ্চ সরণকে ওর বিস্তার বলে। সাম্যাবস্থা মানে কি, বিও, মানে যখন আমি কোনো রকম আঘাত করিনি ওটা স্থির ছিল, ওটাই ওর সাম্যাবস্থা। ঠিক আছে, এবার ওই অবস্থায় দেখো এবার বলেছে কি সাম্যাবস্থা থেকে সর্বোচ্চ সরণকে, দেখো দুদিকে সর্বোচ্চ সরণ হয়েছে, একদিকে এ একদিকে সি, তাহলে আমরা বলতে পারি ওর সুরশালাকার যে বাহুটা রয়েছে ও বিও, এর বিস্তার হলো এবি বা বিসি। বোঝা গেল? এদিকে হলে এবি আর ওদিকে হলে বিসি। তাহলে হচ্ছে কি যে বস্তুর কোনো কণার সাম্যাবস্থান থেকে সর্বোচ্চ যতটা যেতে পারে বামে বা ডানে সেই সরণটাকে বলা হচ্ছে কি তার বিস্তার। পর্যায়কাল কাকে বলে, কম্পনশীল বস্তুর কোনো কণার একটি পূর্ণকম্পনের জন্য যে সময় লাগে তাকে তার পর্যায়কাল বলে। মানে ওই যে বললাম এ থেকে যাত্রা শুরু করে সি অবধি গিয়ে আবার এতে আসতে যতটা সময় লাগে সেটা হচ্ছে তার পর্যায়কাল। মানে হচ্ছে কি একটা পর্যায়কালে কতটা পূর্ণকম্পন হয়, একবার পূর্ণকম্পন হবে। কারণ কি বলছে, পূর্ণকম্পনের জন্য যতটা সময় লাগে সেটা তার পর্যায়কাল। তাহলে পর্যায়কালে কতটা পূর্ণকম্পন হবে, একটা পূর্ণকম্পন হবে। আর পর্যায়কাল তার মানে কি, সময়। তাই সময়ের একক একে বিগ টি দ্বারা প্রকাশ করা হয়। দেখো পর্যায়কালকে বিগ টি দ্বারা লেখা হয়, যার একক হচ্ছে কি সেকেন্ড। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি কম্পাঙ্ক। কম্পাঙ্ক হচ্ছে কি, দেখো কোনো কম্পনশীল বস্তুর কোনো কণার প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণকম্পন হয় সেই সংখ্যাকে কম্পাঙ্ক বলা হয়। প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণকম্পন হবে সেই সংখ্যাকে বলা হবে কম্পাঙ্ক। আমরা কি জানি টি সেকেন্ডে কতবার পূর্ণকম্পন হয়, টি যেহেতু পর্যায়কাল, টি সেকেন্ডে বললাম একবার পূর্ণকম্পন হয়, তাহলে এক সেকেন্ডে কতবার হয়, 1/t। তাহলে n = 1/t। এই nটা দ্বারা কি হচ্ছে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক ডিনোট করা হয়।
বোঝা গেল? তাহলে n ইজ ইকুয়াল টু 1/t, এটা কিন্তু মনে রাখবে। n হচ্ছে কম্পাঙ্ক আর 1/t এর টিটা হচ্ছে কি পর্যায়কাল। এটা বুঝতে পারলে যে পর্যায়কালের সঙ্গে কম্পাঙ্কটা কিভাবে রিলেট করলো। কম্পাঙ্ক যেহেতু বলা হচ্ছে কি কম্পনশীল বস্তুর কোনো কণার একটি পূর্ণ কম্পনের জন্য যতটা সময় লাগে তাকে তার পর্যায়কাল বলে। মানে টি যদি আমি তার পর্যায়কাল বলি তাহলে টি সেকেন্ডে একবার পূর্ণ কম্পন হয়। আমি বললাম তাহলে 1 সেকেন্ডে কতবার পূর্ণ কম্পন হবে, তাহলে হচ্ছে 1 সেকেন্ডে তোমার 1/t হবে। তাহলে এটাই হচ্ছে কি কম্পাঙ্ক, n ইজ ইকুয়াল টু 1/t। বোঝা গেল? আচ্ছা, এবার আমরা যেটা পড়ব দেখো শব্দের বিস্তার। দেখো শব্দের বিস্তারের জন্য কি হচ্ছে মাধ্যমের প্রয়োজন হয়। মানে শব্দ বিস্তারের জন্য জড় মাধ্যমের প্রয়োজন হয়। কোনো যদি মাধ্যম না থাকে তাহলে শব্দ মানে শব্দই শোনা যায় না। এই মাধ্যম কঠিন, তরল বা বায়বীয় সব রকমই কিন্তু মাধ্যম হতে পারে। এবার দেখো কঠিন মাধ্যমের মধ্য দিয়ে শব্দের বিস্তার কি করে হবে। রেল লাইনে যদি আমরা মানে লোহার লাইনের মধ্যে যদি আমরা কান পাতি তাহলে আমরা দূর থেকে রেলগাড়ি আসার শব্দ শুনতে পাই, কারণ রেল লাইনটা কি এক্ষেত্রে কঠিন। তাহলে কঠিন মাধ্যমের মধ্যে দিয়ে শব্দের বিস্তার হয়। এছাড়া যদি ধরো টেবিলের এক প্রান্তে আঘাত করে অন্য প্রান্তে কান পাতি তাহলে বেশ জোরে জোরে শব্দ শুনতে পাওয়া যায়। তার মানে কি কঠিন মাধ্যমে শব্দের বিস্তার হয়। এবারে দেখো তরল মাধ্যমের মধ্যে দিয়ে শব্দের বিস্তার। একটা উদাহরণ হচ্ছে দেখো বৃষ্টির সময় যখন পুকুরের জলে ডুব দিলে জলের ওপর বৃষ্টি পড়ার শব্দ পরিষ্কার শোনা যায়। তারপর জলের মধ্যে দিয়ে শব্দ চলাচল করতে পারে, মানে এটার থেকে যে জলের মধ্যে দিয়ে শব্দ চলাচল করতে পারে সেটা আমরা বুঝতে পারি। এছাড়া মাছ ধরার সময় ইলেকট্রিক যন্ত্রের সাহায্যে শব্দ সৃষ্টি করে মাছের ঝাঁককে আকৃষ্ট করা হয়। এর থেকে জানা যায় যে শব্দ তরল মাধ্যমের মধ্যে দিয়েও সঞ্চালিত হয়। এবার দেখো গ্যাসীয় মাধ্যমের মধ্যে দিয়ে শব্দের বিস্তার। আমরা কি জানি চাঁদ ও পৃথিবীর মাঝখানে বেশিরভাগ স্থানই কিন্তু শূন্য স্থান, ফলে চাঁদে কোনো বিস্ফোরণ ঘটলে শব্দ পৃথিবীতে আমরা শুনতে পাই না, কারণ শব্দ বিস্তারের জন্য কোনো না কোনো মাধ্যম অবশ্যই প্রয়োজন। বায়ু শূন্য হলে কিন্তু শব্দ শুনতে পাওয়া যাবে না, অর্থাৎ গ্যাসীয় মাধ্যমেও শব্দের বিস্তার সম্ভব। ঠিক আছে? এবার দেখো যেটা আমরা পড়বো সেটা হচ্ছে তরঙ্গ। দেখো তরঙ্গটা পড়ার আগে একটুখানি বলছি, ব্যাপারটা বোঝো। ধরো একটা কোনো পুকুরে স্থির জল আছে, মানে জলটার মধ্যে কোনো নড়াচড়া নেই, জলটা স্থির। এই অবস্থায় জলের মধ্যে একটা পাথরের টুকরো ফেলে দেওয়া হলো। যে জায়গাটায় টুকরোটা পড়ে সেই স্থানকে যখন আমরা দেখি সেই স্থানকে কেন্দ্র করে একটা বৃত্তাকার আন্দোলনের সৃষ্টি হয়, যা কিনা চারিদিকে ছড়িয়ে পড়ে। এটা থেকে দেখে বলা যেতে পারে যে পাথরটি জলকণাগুলিকে যে শক্তি সরবরাহ করছে সেটা ওই একটা বৃত্তাকার আন্দোলনের সৃষ্টি করছে, যেটা কিনা তরঙ্গের আকারে এক জায়গা থেকে অন্য জায়গায় বিস্তার লাভ করছে। ঠিক আছে? এটাকেই বলা হচ্ছে কি তরঙ্গ। মানে কোনো স্থিতিস্থাপক মাধ্যমের কণাগুলির সমষ্টিগত কম্পনের ফলে যে আন্দোলনের সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে কি তরঙ্গ। বোঝা গেল? তরঙ্গটা কি কোনো স্থিতিস্থাপক মাধ্যমের কণাগুলির সমষ্টিগত কম্পনের ফলে যে আন্দোলনের সৃষ্টি হয় তাকে বলা হয় তরঙ্গ। তরঙ্গ দু রকমের হয়, একটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, একটা হচ্ছে তির্যক তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গটার ধরো একটা স্প্রিংকে টেনে ছেড়ে দিলাম, সেই যে দৈর্ঘ্য বরাবর কম্পন, ঠিক আছে, এটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গ হচ্ছে কাকে বলে? যখন কোনো স্থিতিস্থাপক মাধ্যমের কণাগুলির সমষ্টিগত কম্পনের ফলে উৎপন্ন তরঙ্গ যদি মাধ্যমের কণাগুলির গতির সঙ্গে সমান্তরালভাবে অগ্রসর হয়। বোঝা গেল? মাধ্যমের কণাগুলির গতির সঙ্গে যদি সমান্তরালভাবে অগ্রসর হয় তবে ওই তরঙ্গকে বলবো কি অনুদৈর্ঘ্য তরঙ্গ। ধরো একটা লম্বা স্প্রিং ঝোলানো আছে, লম্বা স্প্রিংয়ের নিচের প্রান্তটা টেনে ছেড়ে দেওয়া হলো, দেখা যাবে কি স্প্রিংয়ের প্রত্যেক অংশ ওঠানামা করে স্প্রিংয়ের বিভিন্ন অংশের সংকোচন ও প্রসারণ সৃষ্টি হচ্ছে। ঠিক আছে? এই সংকোচন প্রসারণ স্প্রিংয়ের দৈর্ঘ্য বরাবর অগ্রসর হয়ে তরঙ্গ সৃষ্টি করছে। আর এই যে তরঙ্গ এটাকেই কি বলা হয়? অনুদৈর্ঘ্য তরঙ্গ। স্প্রিংয়ের এরূপ কম্পনের ফলে স্প্রিংয়ের দৈর্ঘ্য বরাবর যে তরঙ্গটা সৃষ্টি হবে সেটাকে কি বলা হবে? অনুদৈর্ঘ্য তরঙ্গ। তাহলে অনুদৈর্ঘ্য তরঙ্গটা কি দৈর্ঘ্য বরাবর কম্পন হবে। বোঝা গেল? ওই যে বললাম একটা স্প্রিং নিলাম, স্প্রিংটার নিচের প্রান্তটা টেনে ছেড়ে দিলাম, দেখা গেল কি এর ফলে স্প্রিংয়ের বিভিন্ন অংশ সংকোচন প্রসারণ সৃষ্টি হয়েছে।
আর এই সংকোচন ও প্রসারণের দৈর্ঘ্য বরাবর অগ্রসরে হয়ে কি হচ্ছে, একটা তরঙ্গ সৃষ্টি হচ্ছে। স্প্রিংয়ের এইরূপ কম্পনের ফলে স্প্রিংয়ের দৈর্ঘ্য বরাবর যে তরঙ্গ সৃষ্টি হয় সেটাকে কি বলা হয়, অনুদৈর্ঘ্য তরঙ্গ। বোঝা গেল? এবার যেটা পড়বো সেটা হচ্ছে তির্যক তরঙ্গ। তির্যক তরঙ্গ হচ্ছে, ধরো একটা সরু বা লম্বা তার নিয়ে তার দুই প্রান্ত টান করে বাঁধা হলো। এবার ওই তারের কোনো অংশ দৈর্ঘ্যের সঙ্গে লম্বভাবে টেনে যদি আমরা ছেড়ে দিই, দেখব কি তারটা উপর নিচে কাঁপছে। এই তরঙ্গ, এটা একটা মানে একটি তরঙ্গ সৃষ্টি হচ্ছে এর ফলে, যেটা তারটির দৈর্ঘ্য বরাবর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে অগ্রসর হচ্ছে, এবং তারটিতে উৎপন্ন তরঙ্গটা সেক্ষেত্রে কী হবে, তির্যক তরঙ্গ। দেখো তাহলে তির্যক তরঙ্গ কাকে বলে? কোনো স্থিতিস্থাপক মাধ্যমের কণাগুলির সমষ্টিগত কম্পনের ফলে উৎপন্ন তরঙ্গ যদি কণাগুলির গতির সঙ্গে লম্বভাবে অগ্রসর করে, তবে ওই তরঙ্গটাকে বলা হবে কি, তির্যক তরঙ্গ। এবার ছবিটা একবার ভালো করে দেখো কি বলছে। এই যে প্রথম পড়েছিলাম অনুদৈর্ঘ্য তরঙ্গ, দেখো স্প্রিংটা নিচের দিকে টেনে দিয়েছি বা একটা ওয়েট দিয়ে এটাকে টেনে ছেড়ে দিলাম, দেখলাম কি দৈর্ঘ্য বরাবর দেখো এক জায়গায় সংকোচন হচ্ছে, এক জায়গায় প্রসারণ হচ্ছে, সংকোচন হচ্ছে, প্রসারণ হচ্ছে। এইটা হচ্ছে কি, মাধ্যমের কণাগুলির গতির সঙ্গে সমান্তরালভাবে হচ্ছে। এই তরঙ্গকে বলা হবে অনুদৈর্ঘ্য তরঙ্গ। আর নিচেরটা দেখো ওপর নিচে হচ্ছে, ঠিক আছে, দিয়ে লম্বভাবে অগ্রসর হচ্ছে। এই তরঙ্গটাকে কি বলা হবে, নিচেরটাকে তির্যক তরঙ্গ। বোঝা গেল? আজকে এই অবধি থাক। পরের দিন আমরা তরঙ্গ সম্পর্কিত কয়েকটি প্রাকৃতিক রাশি সেখান থেকে পড়া শুরু করব। ঠিক আছে, সবাই ভালো করে পড়বে। যদি কিছু বুঝতে না পারো অবশ্যই জিজ্ঞেস করবে।